আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। আজ 21 জুন, বিশ্ব যোগা দিবস। আর সেই যোগা নিয়েই কথা বলবো। কলকাতা থেকে রয়েছেন আমাদের সঙ্গে চিত্রার্পিতা মুখার্জি, যিনি যোগা টিচার, যোগা ইনস্ট্রাক্টর, যোগা থেরাপিস্ট। নমস্কার ম্যাম, আপনাকে স্বাগত আমাদের নিউজ নাও এর পর্দায়। নমস্কার মীনাক্ষী, কেমন আছেন? ভালো আছি। আজকে তো যোগ দিবস, সো ইন্টারন্যাশনাল যোগ দিবস, তো ভালো থাকবো, খুব ভালো আছি আজকে, তো খুবই ভালো আছি। প্রথমে যেটা আপনার কাছে জানতে চাইবো সেটা হলো যোগা। এই যোগাটা কি? আচ্ছা, যোগ বলতে একটা খুবই বিস্তারিত ব্যাপার, কিন্তু শুধু ওয়ার্ড হিসেবে যদি বলতে চাই, ওয়ার্ডটা এসছে সংস্কৃত ওয়ার্ড জুজ থেকে, সংস্কৃত রুট জুজ থেকে, যার মানে হচ্ছে যোগ করা বা ইউনাইট করা। তো যোগ যে ওয়ার্ডটা, এটা নিজস্ব এমনিতে শুনলেও মনে হয় যে যোগ, সেটাই মিনিং, যে যোগ করা। এবার যোগটা যদি আমাদের জীবনে চলে আসে, সেটাকে আমরা যখন বলি, তখন এভাবে বলি যে নিজের ইন্ডিভিজুয়াল কনসিয়াসনেসকে ইউনিভার্সাল কনসিয়াসনেসের সঙ্গে জয়েন করা, মানে নিজের চেতনাকে মহাজাগতিক চেতনার সাথে জয়েন করা। এটাকেই আমরা আলটিমেট উপলক্ষ্য, আলটিমেট এম অফ যোগ বলি। যোগের মানে এটাই হচ্ছে যে যোগ করা বা ইউনাইট করা। এবার যোগার ইতিহাসটা শুনবো। ইতিহাস বলতে দেখুন, এটার খুবই বৃহত্তর, খুবই বড় ইতিহাস। আমি একটু ছোট করে বলার চেষ্টা করছি। এটা 5000-এরও বেশি সময়ের ইতিহাস, এনশিয়েন্ট, ইটস ভেরি এনশিয়েন্ট, কিন্তু এনশিয়েন্ট বাট ইটস হাইলি সাইন্টিফিক। ব্যাপারটা হচ্ছে যে এটা আমাদের বিভিন্ন স্ক্রিপচার্সে, গীতাতে বলুন, বিভিন্ন রকমের আমাদের স্ক্রিপচার্স, পুরনো যত রকমের লেখা আছে আমাদের, সবকিছুর মধ্যে কোনো না কোনো ভাবে যোগের একটা কানেকশন আছে। এবার আসছি হিস্ট্রিতে। হিস্ট্রি বলতে গেলে যেটা বললাম, 5000 বছরেরও উপরে এটার হিস্ট্রি। অ্যান্ড আমরা যাকে মহাদেব বলি, শিব বলি, আমরা ওনাকে আদি গুরু হিসেবে মানি। মানে হচ্ছে যে যদি ধরুন, যদি আমরা বলি সবচেয়ে প্রথম যিনি যোগ করিয়েছিলেন বা শুরু করেছিলেন, কে করিয়েছিলেন, আমরা এটা আমাদের মহাদেবের ওপর পুরো ক্রেডিটটা ওনাকে দেওয়া হয়। কারণ ওনাকে আমরা আদি যোগী হিসেবে মনে করি। উনি মানে শুরু করেন 7 জন ঋষিকে নিয়ে, 7 জন মহর্ষিকে নিয়ে, অ্যান্ড যারা সপ্তর্ষি ছিলেন, উনি এই যোগের নলেজটা সপ্তর্ষি ওনাদের মধ্যে ডিস্ট্রিবিউট করেন। অ্যান্ড তারপর বিভিন্ন জায়গাতে, বিভিন্ন পার্টস অফ দ্য ওয়ার্ল্ডে গিয়ে, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গাতে গিয়ে সপ্তর্ষিরা এই যোগের ব্যাপারটাকে স্প্রেড করেন। এবার ভারতবর্ষে সবচেয়ে বেশি ওটা ভালো করে স্প্রেড হয়। অ্যান্ড যদি রিসেন্ট আমি হিস্ট্রির কথা বলি, রিসেন্ট হিস্ট্রিতে ধরুন, আমি কয়েকটা নাম বলছি। আমাদের কয়েকটা বলতে আমি দুটো প্রমিনেন্ট নাম বলছি, যেটা ইস্ট ওয়েস্ট দুদিকেই যোগের ব্যাপারটাকে ছড়াতে হেল্প করেছেন রিসেন্ট একদম। এক তো স্বামী বিবেকানন্দজি, আরেকজন পরমহংস যোগানন্দজি। আরো বড় বড় মহর্ষিরা আছেন, সেন্টস আছেন, যোগী যোগিনীজ আছেন, যারা এতে পার্ট নিয়েছেন, স্প্রেড করেছেন, প্রমোট করেছেন যোগকে। কিন্তু অত আমি বলতে গেলে অনেক টাইম লাগবে, অত আমি যাচ্ছি না, কিন্তু ওনাদের থেকে ক্ষমা চেয়ে আমি দুটো নামই নিলাম। আর আরেকটা নাম না নিলেই নয়, সেটা হচ্ছে পতঞ্জলি, মহর্ষি পতঞ্জলি, যিনি অষ্টাঙ্গ যোগের রচয়িতা। উনি মানে অষ্টাঙ্গ যোগের পুরোপুরি হিস্ট্রির মোটামুটি, হিস্ট্রি বলছি, মোটামুটি যোগের একটা কম্পাইলেশন করেন। তো হিস্ট্রির মধ্যে উনিও আসেন। হি ইজ ওয়ান অফ দ্য মডার্ন ডে ফাদার্স অফ যোগা আমাদের বলা যেতে পারে। আচ্ছা, এই যে আর অষ্টাঙ্গ, হিস্ট্রি বলতে আমি খুব সংক্ষিপ্ত করে বললাম। হ্যাঁ বলুন। এই যে অষ্টাঙ্গ যে বললেন, এটা এটা আসলে কি? অষ্টাঙ্গ যোগটা, দেখুন, যোগটা কিন্তু অনেক আগে থেকে আমাদের জীবনে আছে, বিশেষ করে যারা ভারতীয় তাদের জীবনে। এবার অষ্টাঙ্গ যোগ, মহর্ষি পতঞ্জলি কি করেন, উনি সব যোগের নলেজটাকে একটা জায়গাতে কম্পাইল করে একটা একসাথে বানান। যেমন একটা কেউ বই লিখলে সবকিছু বইয়ের মধ্যে নলেজ দিল, ওই রকম ভাবেই উনি একটা জায়গায় কম্পাইলেশন করেন। তো অষ্টাঙ্গ যোগ ওনারই রচনা বেসিক্যালি। এটার মধ্যে উনি 8টা স্টেপ রাখেন, আমরা ইংলিশে বলি 8 লিম্বস অফ যোগা। সো যোগ, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি, এটা একটা লাইফস্টাইল বেসিক্যালি। একটা একটা ধাপে ধাপে এগোতে হবে, ধাপে ধাপে এগিয়ে গিয়ে, যেটা আগে বললাম যে নিজের চেতনাকে মহাজাগতিক চেতনার সঙ্গে কানেক্ট করা, সেটা হলো লাস্টে সমাধি।
সো একটা একটা স্টেপ স্টেপ করে এগিয়ে আমরা যোগে আস্তে আস্তে আগে বাড়ি, নিজেকে ইভলভ করি, গিয়ে আলটিমেটলি ঈশ্বর, পরমেশ্বর বা পরমাত্মা যিনি আছেন ওনার সাথে নিজেকে কানেক্ট। সো অষ্টাঙ্গ যোগ ওই দিকে যাওয়ার রাস্তা, বেসিক্যালি একসাথে কম্পাইল করা মহর্ষি পতঞ্জলির দ্বারা। আচ্ছা আচ্ছা, আমরা দৈনন্দিন জীবনে আমরা দেখে থাকি অনেকেই শারীরিক ব্যায়াম করেন বা জিমে যান, জিম করেন। এই যে যোগ, যোগ কি কেবল শারীরিক ব্যায়াম? আম, আমি সবচেয়ে আগে বলছি, আমি জিমের এগেনস্টে নই একদম। একটু এক্সারসাইজ, যেরকম ফরম্যাটে এক্সারসাইজ সবারই করা উচিত, আমি যোগের এরিয়াতেই থাকছি। সো যোগ শুধু শারীরিক ব্যায়াম একদমই নয়। যখন আমরা বলি যে একটা মানুষ হেলদি বা একটা মানুষের হেলথের ব্যাপারে কথা বলি, তখন আমরা অনেকগুলো ফ্যাক্টরস ইনক্লুড করি, শুধু শারীরিক হেলথটা বলি না। প্রথম হচ্ছে শারীরিক, তারপর মানসিক, তারপর আধ্যাত্মিক, তারপর সামাজিক, আরো অনেক অনেক এরিয়াজ আছে হেলথের। আমি 4টে মেন হেলথের এরিয়াজ বললাম, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক এবং সামাজিক। এই সব দিক দিয়ে যখন মানুষ ভালো থাকে তখন আমরা বলি কি সে মানুষটা হেলদি আছে, সে মানুষটার হেলথ ভালো। এবার একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। ধরুন একটা মানুষ খুব হেলদি, খুব ভালো মাসেল, খুব ভালো হেলদি খাবার দাবার খাচ্ছে, হেলদি এক্সারসাইজ করছে, যোগ করছে, কিন্তু তার মনে প্রচন্ড সংকীর্ণতা, এর ব্যাপারে কথা বলছে, বিভিন্ন রকমের খারাপ মানসিকতা নিয়ে চলছে, সে কিন্তু মানসিকভাবে অসুস্থ, সে কিন্তু হেলদি নয়। তাই যোগ কি করে, এই 4টে এরিয়াস বা আরো এক্সপ্যান্ড, আরো কম্প্রিহেন্সিভ ভাবে একটা মানুষকে ভালো রাখে, হেলদি রাখে, শারীরিক ভাবে, মানসিক ভাবে, স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক ভাবে এবং সামাজিক ভাবে, সব দিক দিয়ে ভালো রাখা যেটা বলে সেটা আমাদের যোগ করে। সেইভাবে আমাদের হেলথকে মানুষ যোগ, মানুষের হেলথকে যোগ ভালো রাখে। তো শুধু শারীরিক ব্যাপার একদমই নয়, এটা একটা ওভারঅল হেলথের ব্যাপার যোগ। মোদ্দা কথা, যোগ করলে আত্মশুদ্ধিও হয়। একদম স্পিরিচুয়াল ব্যাপারটা যখন আসছে, বললাম না, মেন্টাল, ফিজিক্যাল, স্পিরিচুয়াল অ্যান্ড সোশ্যাল সবটা চলে আসছে যোগের। ইটস নট জাস্ট ওয়ান, ইটস অল দ্য ডাইমেনশনস টুগেদার। অসাধারণ। আচ্ছা, এই যে যোগ অনুশীলন, কারা কারা করতে পারেন এই যোগ অনুশীলন? দেখুন, যোগ ব্যাপারটা কিন্তু ইটস ফর এভরিওয়ান, সবাই করতে পারে, কারোর জন্য মানা নেই। কেউ যদি দাঁড়িয়ে করতে চায় করতে পারে, কেউ বসে মাটিতে বসে করতে চাইলে করতে পারে, কেউ চেয়ারে বসে করতে চাইলে করতে পারে। সো ছোট বাচ্চা থেকে যাদের জ্ঞান হয়েছে, ছোট বাচ্চা থেকে এবং বয়স্ক মানুষ অব্দি যে কোনো মানুষ যোগ করতে পারে। এটাও রিলিজিয়নের ব্যাপারও কিছু নয়, এখানে যে কোনো রিলিজিয়নের মানুষ যোগ করতে পারে, যে কোনো কালচারের মানুষ, যে কোনো কমিউনিটির মানুষ যোগ করতে পারে। যোগ একটা লাইফস্টাইল, এটা কোনো একটা পার্টিকুলার রিলিজিয়ন বা কোনো একটা জায়গায় বন্ধ, মানে বদ্ধ নয়, এটা কিন্তু খুব বৃহত্তর। সো যে কেউ যোগ করতে পারে নিজের মতো করে। যোগের সবচেয়ে বড় হলো যে যোগ কখনো ফোর্সিভলি হয় না, স্টেপ বাই স্টেপ, ছোট ছোট স্টেপ নিয়ে এগোতে হয়। ওর জন্য, বিকজ এটা স্টেপ বাই স্টেপ এগোতে পারে, নিজের মতো করে করতে পারে, মানুষ নিজের মতো করে শুরু করতে পারে, তাই যোগ সবাই করতে পারে। আচ্ছা, একজন ব্যক্তি কি যে কোনো ধরনের যোগাসন অনুশীলন করতে পারেন তার পছন্দ অনুযায়ী? বা এখানে কি কোনো স্বাস্থ্যের অবস্থা গুরুত্বপূর্ণ নয়? হ্যাঁ, এইটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা হয়তো আমি পরেও বলতাম। স্বাস্থ্যের ব্যাপারটা ইজ ওয়ান অফ দ্য মেন থিংস। এটা সত্যি যে সবাই যোগাসন বা যোগাসন বলছি, সরি, সবাই যোগ অনুশীলন করতে পারে, কিন্তু যোগ আসনের যে ব্যাপারটা আছে, প্রাণায়ামের যে ব্যাপারটা আছে, এটা কিন্তু সবাইকে নিজের হেলথের উপর ডিপেন্ড করে। নিজের হেলথ বুঝে কিন্তু সবাইকে সেটা করতে হবে। এখন ফর এক্সাম্পল, যদি ধরুন কারুর মানা আছে যে পিঠে কোমরে ব্যথা আছে বা কোমরে কোনো সার্জারি হয়েছে, তার কিন্তু ফরওয়ার্ড বেন্ডিং, নিচে ঝুঁকে পদহস্তাসন করা একদমই মানা হয়ে যাবে। ধরুন কারুর পেটে অপারেশন হয়েছে, তার কোনো রকমের এই পেটের বা কোমরের এক্সারসাইজ কিন্তু ওই সময় করা একদম মানা হয়ে যায়। তাই এটা মাথায় রাখতে হবে যে নিজের বডির লিমিটেশন বুঝে যোগ করতে হবে বা আসন করতে হবে। ধরুন কারুর সার্ভাইকালি কিছু প্রবলেম আছে, সে শবাসনও হয়তো ওই মোমেন্টে করতে পারবে না, কারণ শবাসন করতে গেলে তাকে সোজা শুতে হবে। তো যে অনেকে মজা করে যে শবাসন, আমি তো শবাসনও কিন্তু সবাই করতে পারে না। কারণ যদি কারুর ঘাড়ে কিছু ইস্যুস থাকে বা কোনো রকমের সার্ভাইকাল ইস্যুস থাকে বা শোল্ডারে কিছু ইস্যুস থাকে, অনেক সময় কিন্তু তাদের সোজা হয়ে শুধু অসুবিধা। এটা ডিপেন্ড করে, আমি কোনো পার্টিকুলার কন্ডিশন বলছি না। আর নিজের বডির লিমিটেশন, একটা জিমন্যাস্ট যদি হয় প্রচন্ড ফিট, তবুও কিন্তু তার বডির কিছু লিমিটেশন থাকবে।
সেই লিমিটেশন বুঝে কিন্তু তাকে এগোতে হবে, নালে কিন্তু কিছু না কিছু নেগেটিভ রিয়াকশন হতে পারে। আচ্ছা, এই যে প্রাণায়ামটা বা যোগ করাটা, এটা আসলে একটা সুস্থ ব্যক্তি বা যারা অনেক সময় অসুস্থতা দূর করার জন্য যোগ করা হয়, যোগ করা হয়, যেটা আপনি বললেন, এটার উপকারিতা পায়, উপকার হয়। এই একটা ব্যক্তির মানে দিনে কত মিনিট যোগ করা উচিত বা কতটা করতে পারে? কত মিনিট দেখুন ডিপেন্ড করে। আমি যদি কেউ শুরু করছে তাকে আমি বলবো না পুরো 1 ঘন্টা সেশন করো, 2 ঘন্টা সেশন করো। 10 মিনিট 15 মিনিট করুক, শুরু করুক কি দিয়ে, একটুখানি সূক্ষ্ম ব্যায়াম বলি আমরা, একটু হালকা এক্সারসাইজ, একটু এরকম মুভমেন্ট, একটু শোল্ডার্স মুভমেন্ট, এই টাইপের হালকা ফুলকা এক্সারসাইজ শুরু করলো। এবার আস্তে আস্তে সে টাইমটা বাড়াতে পারে। মানে যত মানে তার বডি ফ্লেক্সিবল হবে, যত তার বডি টাইমের সাথে যোগাসন গুলোকে অ্যাডাপ্ট করবে বা একসেপ্ট করবে তার বডি, তারপরে আস্তে আস্তে তাকে বাড়াতে হবে। কিন্তু এরকম না সে সারাদিনই যোগ করে যাচ্ছে, কারণ অন্যান্য কাজও তো করতে হবে। সো একটা পার্টিকুলার টাইম সেট করতে হবে যে সকালে আমি 6টা থেকে 7টা করবো, বা বিকেলে 5টা থেকে 6টা করবো। তো ওই টাইমটাতেই ডেইলি করা উচিত, আর ওই টাইমের মধ্যে সে যেন কমপ্লিট করে ফেলে। কিন্তু টাইমটা তার নিজের বডির উপর ডিপেন্ড করে, তার নিজের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। ধরুন আমি ম্যাক্সিমাম টাইম বলছি 1 ঘন্টা মতো করতে পারে, ঠিক আছে। এখন যারা যোগী, যারা মানে মানে অনেক ওপর লেভেলে চলে গেছে, স্পিরিচুয়াল লেভেলে চলে গেছেন, তারা কিন্তু মানে ঘন্টার পর ঘন্টা একটা আসনেই বসে থাকেন। একটা ছোট এক্সাম্পল বলছি, পতঞ্জলি যোগ সূত্রতে মহর্ষি পতঞ্জলি বলেছেন স্থিরম সুখম আসনম, মানে স্থির হয়ে বসে নিজের মতো করে একটা পার্টিকুলার এক্সারসাইজ বা সরি একটা পার্টিকুলার আসনে বসে লম্বা টাইম থাকলেন, সেটা কিন্তু স্থিরম সুখম আসনম। মানে আপনি যদি একটা আসনে বসে, ধরুন বাবু হয়ে বসছেন, ওই ভাই বসে ধ্যানে বসছেন, ওভাবে 1 ঘন্টা বসে আছেন, সবাই কিন্তু পারবে না। কিন্তু যারা যোগী ওই লেভেলে প্র্যাকটিস হয় তারা কিন্তু পারবে, ওরা কিন্তু দিনের পর দিন করতে যেতে পারবে। তো ব্যাপারটা হচ্ছে তাই যে নিজের ক্যাপাসিটি বুঝে করা, আর ফোর্সফুলি না করা, একটু একটু করে শুরু করা, ওটাকে আস্তে আস্তে বাড়াতে পারে। বাড়িয়েও ডিপেন্ড করে কি আপনার লাইফস্টাইল কেমন। আপনি তো অফিস যাবেন, তাই বলে আপনার সারাদিন করা চলবে না। আপনার একটা পার্টিকুলার 1 ঘন্টা, আধা ঘন্টা, 45 মিনিট, ওটা দ্যাট ইজ গুড ফর ইউ। কিন্তু একটু একটু করে বাড়তে হবে। একদম ভালো সময় কোনটা, ভোরবেলা না সন্ধ্যাবেলা? ইজ দ্য বেস্ট টাইম। প্রাণায়ামের জন্য বলুন, যোগাসনের জন্য বলুন, মেডিটেশন, সবটাই উইল সাজেস্ট কে যেটা আমরা বলি ব্রহ্ম মুহূর্তে উঠে ফ্রেশ হয়ে নিয়ে এমটি স্টমাকে আপনি এক্সারসাইজ বা যোগাসন প্রাণায়াম এগুলো করলেন, অবভিয়াসলি সকালবেলা। কিন্তু দেখুন আজকালকার টাইমে হোক কি আগেও হোক, সবার বডি কিন্তু বডির সাইকেলটা সেম নয়। কেউ কেউ মর্নিং এ বেটার ফিট থাকে, কেউ কেউ ইভিনিং এ বেটার থাকে। এখন যারা ইভিনিং এ বেটার থাকছে, কাজ থেকে এসে করতে চাইছে, বাড়ি এসে স্নান করে দে ওয়ান্ট টু গেট ফ্রেশ, দেন ডু দ্য যোগা, দে ক্যান ডু দ্যাট। একটা সময় করা নিয়ে কথা। আজকালকার টাইমে আমরা যদি ব্রহ্ম মুহূর্ততে নিজেকে আটকে রাখি, তাহলে কিন্তু সবাই হয়তো পারবে না, আমরা অতটা কঠোর ভাবে মানতে পারবো না। কিন্তু যদি পসিবল হয় সকালটা বেস্ট টাইম, আর্লি মর্নিং। কিন্তু যদি না পসিবল হয়, একটু কিছু তো সবারই করা উচিত, তাই একটু বিকেলেও আপনারা যদি পারেন 15-20 মিনিট, আধা ঘন্টা যদি যান, তাহলেও যথেষ্ট। বিকজ সবারই লাইফস্টাইলে সবটা সুটেবল নয়, এই জন্য বলছি। আজকাল মহিলারা প্রচুর পরিশ্রম করেন, বাইরে কাজ করেন, ঘরে কাজ করেন। তো মহিলাদের একটা সময় আসে, মান্থলি 4-5 দিন তাদের একটা শারীরিক ব্যাপার থাকে, মেনস্ট্রুয়াল যেটা আমরা জানি, এটা থাকে। তো ওই সময়ে কি যোগ করা যায়? এটার মধ্যে অনেকজনের ডিফারেন্ট ওপিনিয়ন্স আছে। আপনি যদি অ্যাজ আ থেরাপিস্ট, আমি যোগ থেরাপিস্ট হিসেবে বলছি, ডিউরিং দ্য ডিউরিং পিরিয়ডস বা যখন আমাদের 4 days এর রেস্ট থাকা দরকার, আমাদের কিন্তু তখন ফুললি রেস্টে থাকা দরকার। আর ওই সময়টা আমি কাউকে সাজেস্ট করবো না, আমি নিজেও করি না, আমার যারা স্টুডেন্ট বা পেশেন্ট থাকে ওদেরকেও আমরা বলি কি এই 4টে দিন অন্তত, 2টো দিন অন্তত বডিকে, ফার্স্ট 2 days অন্তত ফুল রেস্ট দিন বডি। আর যতটা পারবেন একটু রেস্ট করুন, একটু ভালো খাবার খান, একটু জল ভালো করে খান, হাইড্রেট করুন বডিকে। একটু শুয়ে শুয়ে বসে থাকুন না, কি অসুবিধা আছে? যদি ঘরের কাজ টাজ করার পর একটু রেস্ট করতে পারেন, একটু রেস্ট করুন। কিন্তু ওই সময় এক্সারসাইজ, দৌড়াদৌড়ি আমি কিন্তু একদম অ্যাডভাইস করি না। এখন এর পরেও অনেকে করেন, এটা ওনাদের নিজস্ব চয়েস, ওখানে আমার কিছু বলার নেই। কিন্তু আমি কখনোই এটা বলবো না যে ওই সময় এক্সারসাইজ করুন, ওই সময় রেস্ট।
মানে প্রচন্ড গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটা, যে মহিলারা অনেক সময় যে প্রাণায়াম করছি তোর টানা নাগা তোর টানা আমরা প্রাণায়াম করব সকালবেলা, এটা কিন্তু একটা অভ্যেসে পরিণত হয়ে যায়। তো এই সময়টা আমার যিনি আমাদের সঙ্গে রয়েছেন থেরাপিস্ট চিত্রার্পিতা মুখার্জি, আমি এই জন্য এই প্রশ্নটা করলাম। অনেক মহিলারাই কিন্তু সেই টানা যেভাবে করে অভ্যেস হয়ে যায়, সেটাই তারা করতে থাকে, কিন্তু এই সময়টা একটু নিজেদের প্রতি একটু নজর দিন, এটাও কিন্তু দরকার, নিজে একটু রেস্ট নেওয়া। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, সঙ্গে আরেকটা জিনিস, যোগের উপকারিতাটা কি? ভীষণই বৃহত্তর, বিশাল, মানে বিশাল এরিয়া আছে। আমি ছোট কয়েকটা এরিয়া বলছি, যেটা ওটা বললাম প্রথমে, যেটা বললাম মানসিক, শারীরিক, সামাজিক এবং আধ্যাত্মিক, এই সব দিক দিয়ে আরো অনেকগুলো এরিয়াস কভার করে। ওভারঅল হেলথ কে বেটার করতে হেল্প করে। আর উপকারিতা বলতে আমরা যেগুলো করি, আমরা তো আমি যখন শেখাই তখন বেসিক্যালি ফিজিক্যাল লেভেলই শেখাই বেসিক্যালি। তো ফিজিক্যাল লেভেল যেটা হচ্ছে সেটাতে আমাদের, আমি বলছি, আমাদের মাসল স্ট্রেংথ, মাসল ফ্লেক্সিবিলিটি, বডি ফ্লেক্সিবিলিটি, জয়েন্ট মুভমেন্টস, তারপর ব্রেন ফাংশনিং, লাংসের ক্যাপাসিটি, পেটের পাচনতন্ত্রের ক্যাপাসিটি, ওভারঅল বডির যে ফাংশনস আছে, ওভারঅল বডির মেটাবলিজম আছে, এগুলোকে বেটার করতে হেল্প করে, এগুলোর ফাংশন বেটার করে। এবার যেটা আপনি ডিজিজের ব্যাপারে বলছিলেন, একটু ওদিকে যাচ্ছি। ডিজিজ কন্ট্রোলের ক্ষেত্রে যোগাসন কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর খুবই হেল্প করে। ধরুন একজন রেগুলার আসন করছে আর আরেকজন করছে না, তাদের কিন্তু যে করছে তার কিন্তু মানে চান্সেস থাকে বেটার হেলথ। মানে ধরুন 70 বছরে গিয়ে সেই মানুষটা সারা জীবন যোগ করেছে, তার কিন্তু চান্সেস থাকে যে তার হেলথ বেটার থাকবে, তার কিডনি, লিভার, হার্ট বেটার কন্ডিশনে থাকবে যে করেনি তার কম্প্যারিজনে। এবার এরপরেও অসুস্থতা হয়, সেটা কিন্তু ডেস্টিনি, সেখানে কিন্তু মজা উড়িয়ে কোনো লাভ নেই যে দেখো এত যোগ করেও কিছু হলো না, কিন্তু তা কিন্তু নয়। যোগ করে কিন্তু সে অন্যের থেকে বেটার থাকবে, এটা কিন্তু প্রুভড সাইন্টিফিক। সো এটার কোনো, এর মধ্যে কোনো কনফিউশন নেই। সেকেন্ড হলো যে যখন যখন যোগাসন একজন করছে তখন তাকে ওটা চালিয়ে যেতে হবে। আর ডিজিজ কন্ট্রোলের ব্যাপারে, যখন ডিজিজ হয়ে গেছে, ওই ডিজিজ হওয়ার পর কিন্তু যোগাসন হেল্প করবে সেটা কিন্তু আমরা বলছি না, তখন কিন্তু যোগাসন থেকে মেডিসিন বেটার হেল্প করবে। তো সেই সময় যোগাসন আর মেডিসিনকে কিন্তু প্যারালালি পাশাপাশি চলতে হবে। তখন আপনি মেডিসিন বন্ধ করে যোগাসন করছেন, হবে না। তখন আপনাকে মডার্ন মেডিসিনের হেল্প নিতে হবে, ডক্টরের কাছে যেতে হবে, টেস্ট করাতে হবে, মেডিসিন খেতে হবে। আর ওটা বেটার হলে, মেডিসিন যখন ওটাকে বেটার করবে, তারপর আবার আস্তে আস্তে আপনি যোগে ব্যাপারটাকে আনতে হবে। সো মেডিসিন আর যোগ কিন্তু দুটো প্যারালালি চলে। এটা উপকারিতাটা ওটা বললাম, এটা জাস্ট অ্যাড করলাম ওর সাথে, বিকজ এটা মানুষের জানা উচিত। আচ্ছা, অনলাইন ভিডিও দেখে মানুষের কি যোগাসন করা উচিত? কারণ অনেকেই কিন্তু ইউটিউব খুলে যোগাসন দেখে, ভিডিও দেখে দেখে ব্যায়াম করে বা প্রাণায়াম করে, এটা কি করা উচিত? যেমন একটা বলছি আপনাকে, স্কুলে যদি যাই, ঠিক আছে, মা বাবারা বাচ্চাকে স্কুলে পাঠায়, অনলাইন ক্লাসও হয়, কিন্তু ওখানে তো লাইভ ক্লাস হয় না, অন্তত ডিরেক্টলি কমিউনিকেশন হয়। এবার যদি বলি কি ইউটিউব ভিডিও দেখে স্কুল কর, কেউ করাবে বা আমার? নট পসিবল। সো অনলাইন ভিডিও দেখে বা কোথাও কোনো একটা ফেসবুকে কিছু দেখে যোগাসন শুরু করলাম, ওটা দেখে করলাম, এটার থেকে ক্ষতিকারক আর কিছু নেই। আমরা সবসময় বলি যে যোগ একজন গুরু বা একজন এক্সপার্টের থ্রুতে পাস হওয়া উচিত। আপনি যদি যোগাসন করতে চান, নিজেকে অফলাইন বা অনলাইন ক্লাসে এনরোল করুন, একজন ভালো ট্রেনার দেখে, রেকমেন্ডেড ট্রেনার বা টিচার দেখে ওনার আন্ডারে শিখুন ভালো করে। যখন ট্রেনার আপনাকে বলবে যে হ্যাঁ এগুলো আপনি এবার বাড়িতে করতে পারেন, তারপর আপনি বাড়িতে এগুলো করুন। সো আপনার প্রপার টিচিং, মানে প্রপার টিচারের আন্ডারে টিচিং নিয়ে শিখে তারপর ইউ শুড ডু ইট। কখনোই ভিডিও দেখে বা কোনো ফেসবুকের ফটো বা কিছু করে বা ইয়ে করে কোন রকমের, ইট ইস নট সাজেস্ট, মানে এটা সাজেস্ট করা যায় না, আমরা কখনোই এটা সাজেস্ট করবো না। প্লিজ ডোন্ট ডু ইট। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আজকালকার জীবনে কিন্তু অনেকেই ঘরে, বেশিরভাগ যারা দিদিরা বোনেরা আছেন, ম্যাক্সিমামই যে সামাজিক মাধ্যম বা অন্য কোনো যে চ্যানেলগুলো আছে এগুলি থেকে কিন্তু সেই ভিডিও দেখে দেখে প্রাণায়াম করার চেষ্টা করে। ম্যাম যা বললেন যে আপনারা এই এই ঝুঁকিটা নেবেন না, একজন গুরু অবশ্যই যেন আপনার পাশে থাকে, সেটাই আমরা চাইবো। আমরা নিউজ নাওয়ের তরফ থেকে আপনাদের এই বার্তাটাই দিতে চাই। আচ্ছা, আজকের যে আধুনিক জীবনে যোগ কিভাবে আমাদের সাহায্য করে যদি বলেন। আমি আসছি, একটা জিনিস শুধু অ্যাড করবো মীনাক্ষী এখানে, একদম একদম। যে
আমাদের ভারতীয়দের একটা যেটা বিদেশের লোকদের নেই, আমি কম্প্যারিজন করছি না, কিন্তু এটা সত্যি কথা, ভারতীয়দের একটা ব্যাপার আছে, আমরা পয়সাটার কথা ভাবি, হেলথটাকে পেছনে রাখি, আগে পয়সা। যারা টিচার, তাদেরকে যদি 100 টাকা দিয়ে ক্লাস হয়ে যায় তাহলে খুব খুশি, কিন্তু একটা যোগ টিচার যখন ক্লাস করাচ্ছে তখন তার মানসিক দিক দিয়ে একটা ফোকাস যাচ্ছে, তার ফিজিক্যাল কন্টিনিউয়াস একটা এক্সারসাইজ হচ্ছে, আওয়াজ যাচ্ছে, তার সব রকম ভাবে সে এফর্টটা দিচ্ছে। আপনারা যদি অন্য কেউ যদি আপনাদের, আমি অডিয়েন্সকে টার্গেট মানে অডিয়েন্সকে মেনশন করে বলছি যে যদি আপনারা ভাবেন যে কম পয়সায় যোগ শিখবেন, তাহলে কিন্তু আপনারা ভালো টিচার হয়তো পাবেন না, বা ফ্রেশার পাবেন যাদের হয়তো হয়তো শিখেছে কিন্তু তাদের এক্সপিরিয়েন্স হয়তো অত ভালো ভাবে আপনাদেরকে গাইড করতে পারবে না, সেটা হয়তো উল্টো ক্ষতি হয়ে যাবে। ওই জন্য রেকমেন্ডেড টিচার পয়সার কথা অন্তত একটু সময় ভাববেন না, নিজের শরীরটার কথা আগে ভাববেন। অন্তত 1-2 মাস যদি আপনারা একটু গাইডেন্স করে টিচারকে বলেন, ম্যাম বা স্যার আমাকে 1-2 মাস দেখিয়ে দিন, তারপর আমি নিজে প্র্যাকটিস করবো, তাহলে টিচার আপনাকে সেভাবেই গাইড করবে। কিন্তু সবসময় যদি আপনারা ভাবেন যে টাকা বাঁচাবো, তাহলে হেলথটা কিন্তু ব্যাকসিটে চলে যাবে। আমরা কিন্তু অন্য অনেক জায়গায় টাকা খরচা করি, বিরিয়ানিতে টাকা খরচা করছি, উইকেন্ডে খাবার খেতে যাচ্ছি, ওইসব কিন্তু চলছে, ওখানে হাজার হাজার টাকা যাচ্ছে, কিন্তু যোগ ব্যায়াম এক্সারসাইজের ব্যাপারে টাকা। সো ওইটাই মেন ইস্যু, ওইখানে খরচাটা করা উচিত, আর ওইখানে চেষ্টা করবেন একটু হেলথটাকে আগে রাখা। হ্যাঁ, আর ম্যাম আরেকবার কোয়েশ্চেনটা বজায় রাখতে আরেকবার হলে কিন্তু সত্যি পয়সাটা একটু খরচ করে ভালো গুরু থেকেই শিক্ষাটা নেওয়া উচিত। না, আমি যেই প্রশ্নটাই ছিলাম সেটা হলো যে আজকালকার যে আধুনিক জীবন, এই আধুনিক জীবনে দৈনন্দিন জীবনে যোগ কিভাবে আমাদের সাহায্য করবে বা করে? হ্যাঁ, এটা আমি মানে আমি ভেরি ইন্টারেস্টেড ইন আনসারিং দিস। আধুনিক জীবনে যোগটা তো প্রচন্ড এনশিয়েন্ট জিনিস, কিন্তু এটা এতটাই সাইন্টিফিক কি আধুনিক তরতম যতটাই জীবন হয়ে যাক তবুও এটা আমাদের কার্যকরী। কারণ সবচেয়ে আগে যে আজকালকার প্রবলেম হলো মানসিক অশান্তি, মানসিক ডিপ্রেশন। মানুষ কিছু করছে না, বাড়িতে বাড়িতে মানে বাড়িতে বসে বসে ডিপ্রেশনে চলে যাচ্ছে। সো সবচেয়ে আগে যোগ এখানে হেল্প করছে যে আমাদের মানসিক পিস বা মানসিক যে শান্তি সেটাকে আনতে হেল্প করছে। কিভাবে? আমরা যোগাসন যখন করি তখনও ব্রিদিং এর ব্যাপার থাকে, প্রাণায়াম যখন করি তখন তো অবভিয়াসলি ব্রিদিং এর ব্যাপার থাকে, আর মেডিটেশন। এই সব কিছু মিলিয়ে যখন বডিতে এফেক্ট করে তখন আমাদের মানসিক পিস বা যে প্রবলেমস গুলো আছে ওগুলোকে কন্ট্রোল করতে হেল্প করে, প্রোভাইডেড ওটা ডেইলি প্র্যাকটিস হচ্ছে। সো হ্যাঁ, প্রথমে মানসিক শান্তির ব্যাপারটা আনছি, যেমন অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন, এই ধরনের জিনিসগুলোকে কন্ট্রোল করতে হেল্প করে। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার মানে আমার ফ্যামিলিতে যখন মানে আমি যখন আমার বাবা চলে যান, তারপর আমার নিজের যোগা টিচার হয়েও আমি নিজে একটা ডিপ্রেশনের জায়গায় চলে গেছিলাম কিছুটাই, কিন্তু যোগ কিন্তু আমাকে ওখান থেকে বের করে এনেছে। আমি কিন্তু এই ক্রেডিটটা যোগের ওপরেই দেব। সো মেডিটেশন, প্রাণায়াম সবচেয়ে বেস্ট নিজের মানসিক শান্তিটাকে বজায় রাখার জন্য। আর তাই এছাড়া যেটা আমাদের ডেইলি লাইফের ব্যাপার, যারা কম্পিউটারে বসে কাজ করছে, কন্টিনিউস দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছেন, বা ঘরের যারা যারা ধরুন ঘরের কাজ করছেন, তাদেরও তো একটা স্ট্রেন যায়। তো সব দিক দিয়ে নিজের বডিকে যদি স্ট্রং রাখতে হয়, বসে বসে লম্বা টাইম বসে বসে কাজ যারা করে তাদের কোমরের একটা অসুবিধা আসে, ঘাড়ের একটা অসুবিধা আসে পরের দিকে। সো যদি তারা এক্সারসাইজ করছেন, তাদের কোনো সার্ভাইকাল বা কোমরের প্রবলেম হওয়ার চান্সেস কম থাকবে যদি তাদের রেগুলার এক্সারসাইজ থাকে। কারণ এক্সারসাইজ এদিকে করছেন, ওদিকে আপনি বসে বসে কাজ করছেন, কিন্তু ওদিকে যেহেতু আপনার এক্সারসাইজটা বা যোগটা রেগুলার আছে লাইফে, ওর জন্য আপনার বডি কিন্তু ডিজেনারেট করছে না, আপনাদের হার্টটা অতটা ডিজেনারেট করছে না যতটা মানে নর্মাল মানুষদের হয়। এবং যারা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছে তাদের হাঁটুতে প্রেসার পড়ছে, ধরুন কেউ ওভারওয়েট বা তাদের মানে একটু ওয়েট আছে, বয়স্ক মানে বাড়ির ধরুন রান্না করছে, আন্টি আন্টি যারা থাকে, মা আন্টি যারা থাকে বাড়িতে, তারা রান্না করছে, আপার বডি ওয়েটটা তাদের বেশি, নর্মালি মেয়েদের ওপরের বডি ওয়েটটা বেশি হয়ে যায়, হাঁটুতে চাপটা বেশি পড়ে, তাদের আর্থ্রাইটিস হওয়ার চান্সেস বেশি। তো ইন দ্যাট কেস যদি সে রেগুলার যোগ করছে, তাহলে হাঁটুর এক্সারসাইজ করছে, তাহলে কিন্তু তাদের এই আর্থ্রাইটিস হওয়ার চান্সটা কমে যায়। তাই আমাদের দৈনন্দিন দিনে যে বিভিন্ন রকমের কাজগুলো আছে ওগুলোকে স্বাভাবিকভাবে, এই সিঁড়ি ওঠা, সিঁড়ি নামা, এরকম ভাবে উঠে দাঁড়ানো, উঠে বসা, এই জিনিসগুলো আমাদের সাবলীল ভাবে আমরা করতে পারবো, 70 বছর গিয়েও ভালো করে করতে পারবো। তার জন্য আমাদের আজকে থেকে যোগ করতে হবে। এটাই আমাদের মডার্ন লাইফে এটার উপকারিতা। একদম। আর আমার একটা কোয়েরি হলো যে যোগ যদি করি আমরা, তাহলে কি মানে কোনো একটা নিস্তব্ধ জায়গায় করা উচিত, না সঙ্গে একটা মিউজিক থেরাপিও করা উচিত, একসঙ্গে যায় এটা?
মিউজিক থেরাপির সঙ্গে করতে পারেন, কোনো প্রবলেম নেই, করতে পারেন। বিকজ দেখুন, যারা বাইরে নেচারে যারা ওপেনলি যোগাসন করেন ভোরবেলা, তখন তো পাখির আওয়াজ আসে। হুম সো হালকা একটা সাউন্ড দিয়ে করলে কিন্তু কোনো অসুবিধা নেই আমার মতে। এখন অন্যদের মত, অন্য টিচারদের মত অন্যরকম হতে পারে। আমি আমার অ্যাঙ্গেল থেকে বলছি যে হালকা একটা, ধরুন নেচারের একটা সাউন্ড লাগিয়ে দিলেন, বা একটা ওম চান্টিং, খুব স্নিগ্ধ হালকা ওম চান্টিং লাগালেন, সেটাতেও তো হালকা সাউন্ড, খুব লো সাউন্ডে কোনো অসুবিধা নেই, অ্যাজ লং এজ এটা খুব বেশি আপনার মাইন্ডকে হিট করছে না। আর যদি সাইলেন্সে করেন, ভোরবেলা যখন করছেন তখন তো সাইলেন্স থাকে, সাইলেন্সে করলেও খুব ভালো। কিন্তু হ্যাঁ, ওই যে ট্রান্স মিউজিক থাকে বা একটুখানি মেডিটেশন, অনেক রকম মিক্স মিউজিক থাকে, ওইগুলো না করলেই ভালো। কারণ ওইটা একটা মাইন্ডে এফেক্ট করে, ওটা ভাইব্রেশন, একটা ডিফারেন্ট ভাইব্রেশন। ওম চান্টিং একটা ভাইব্রেশন থাকে, খুব কামিং ভাইব্রেশন, ইটস দ্য ভাইব্রেশন অফ দ্য ইউনিভার্স, ওটা হেল্প করে। আর পাখিদের যে সাউন্ড থাকে সেটাও ইউটিউবে পাওয়া যায়, সকাল সকাল ভোরের পাখিদের আওয়াজ, সেটাও সুন্দর আওয়াজ, ওটা কিন্তু হেল্প, ওটা নেচারের সাউন্ড বলে ওটা বডিতে খুব ভালো করে অ্যাডাপ্ট। সো অসুবিধে কিছু নেই, হালকা স্নিগ্ধ সাউন্ড ওকে। আর স্তব্ধতায় করতে পারলে ফাইন, ওটাও ওয়ান অফ দ্য বেস্ট প্রসেস। শান্ত, স্নিগ্ধ এবং স্বচ্ছ পরিবেশে প্রাণায়াম করা উচিত, যোগ করা উচিত, তাই তো? এবার কিন্তু আমি একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা মানে কিভাবে কেউ একজন যোগকে তার জীবনের অংশ করে তুলতে পারেন যদি বলেন। হ্যাঁ, এইটা যার জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রামটা মেনলি করা, আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করলেন। কি করে আপনাদের লাইফে এটা পার্ট করে নিতে পারবে, এটা আমি অডিয়েন্সকে টার্গেট বা মেনশন করে বলছি। বেবি স্টেপস, দেখুন এরকম মানুষ আছে যারা আজকে ডিসাইড করলো, আজকে ধরুন সকাল সে 9টা অব্দি ঘুমোচ্ছে, 12টা অব্দি ঘুমোচ্ছে, কিন্তু ডিসাইড করলো আগামীকাল থেকে 5টা উঠবো, তো 5টায় উঠে পড়লো। তাদের ভীষণ ভালো উইল পাওয়ার, তারা কিন্তু করতে পারে, এটা কিন্তু এক্সেপশনাল। কিন্তু নর্মালি কিন্তু যারা আমরা নর্মাল মানুষ আছি, আমরা কিন্তু একদিনে নিজেকে চেঞ্জ করতে পারি না। ওর জন্য বেবি স্টেপস, ছোট ছোট স্টেপস, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যায়। সো প্রথম দিন যদি আপনার 8টার সময় ওঠার মানে আপনার হ্যাবিট আছে, তাহলে আপনি 7টার সময় ওঠার চেষ্টা করলেন। 7টার সময় উঠে একটুখানি, একটু হাতটা এই করলেন, একটু শোল্ডার নাড়ালেন, একটু মাথা নিয়ে এই করলেন, একটু হালকা হালকা মুভমেন্ট, খুব হালকা হালকা, নিজেকে একটু জানান দেয়া যে আজকে থেকে আমি শুরু করছি। কারণ আমাদের মাইন্ড আর বডি কিন্তু সবসময় একভাবে চলে না, মাইন্ড আর বডির মধ্যে কিন্তু মারপিট হয়। বডি কিন্তু লেজি, মাইন্ড ধরো বললো যে আজকে এক্সারসাইজ করবো, কিন্তু বডি বলে আজকে করবো না। সো মাইন্ড আর বডির মধ্যে কিন্তু চলতে থাকে লড়াই। সো আমাকে বডিকে বলতে হবে যে ঠিক আছে, আমরা বেশি হাই ফাই কিছু করবো না, হালকার উপর দিয়ে শুরু করবো। তো হালকা, আজকে ধরুন 10 মিনিট করলেন প্রথম দিন, নেক্সট দিন 6:30টার সময় উঠলেন, বা 7:30টার সময় 7টার সময় উঠলেন, 10 মিনিট থেকে 20 মিনিট করলেন একটু একটু করে। এবার যেটা আমি আগে বললাম, নিজেকে আগে একজন যোগ টিচারের আন্ডারে এনরোল করে বেসিক ট্রেনিংটা নিতে হবে, যে আমি নিজেকে ওয়ার্ম আপ কি করে করবো। যোগ তো ডিরেক্টলি করা যায় না, হট করে আমি একটা আসনে শুরু করে দিলাম, তা তো না। আগে নিজেকে ওয়ার্ম আপ করতে হয়, সেটা জিমে গিয়েও করতে হয়, নিজের বডিটাকে ওয়ার্ম আপ করতে হয়। তো নিজেকে তৈরি করতে হয় একটা পার্টিকুলার আসন করার জন্য। তো আগে নিজেকে ওয়ার্ম আপ করাটা শিখতে হবে আপনার যোগ টিচারের থেকে, ভিডিও দেখে শেখা চলবে না, টিচারের থেকে শিখতে হবে। তারপর টিচার আপনাকে আস্তে আস্তে যোগ একটা একটা করে আসন শেখানো শুরু করবে। তারপর উনি যখন কমফোর্টেবল মনে করবেন যে হ্যাঁ আপনি এটা বাড়িতে করতে পারেন, তখন উনি বলবেন যে এটা আপনি বাড়িতে করতে পারেন। তো তারপর ওগুলো আপনি আস্তে আস্তে বাড়িতে প্র্যাকটিস করা শুরু করবেন। এইভাবে নিজেকে ছোট্ট ছোট্ট বেবি স্টেপস নিয়ে একটু একটু করে এগোতে হবে। আর তার সাথে একটু ডায়েটটাকে কন্ট্রোল করা, বা ডায়েটটাকে একটুখানি ভালো করা। মানে যদি সপ্তাহে ধরুন 6 দিন আপনার ভাজা খাওয়া অভ্যেস, ওটাকে 2 দিনে নিয়ে আসুন বা 3 দিনে নিয়ে আসুন। ডায়েট চেঞ্জ যোগের সঙ্গে কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা যা খাচ্ছি ওটা কিন্তু ডিরেক্টলি আমাদের মাইন্ড, আমাদের বডিকে এফেক্ট করছে। সো এটা প্রুভড, এটা অনেকেই বলেছেন যে আমাদের অনেক রকমই অসুস্থতা হয় আমাদের পেটের কারণে, সেটা আমরা জানতে অজান্তে হয়, কিন্তু পেটের কারণে কিন্তু অনেক অসুস্থতা হয়। তো আমাদের পেটের খাবার দাবারটাকে, যৌগিক ফুড আছে, যৌগিক ডায়েট আছে, যেটা আপনার টিচার আপনাকে বলে দেবে, সেই হিসেবে ডায়েটটাকে একটুখানি চেঞ্জ করা। তাই রোজ এক টাইমে উঠে একটুখানি যোগাসন করা, সকালে ব্রেকফাস্টে একটুখানি ভালো খাওয়া, দুপুরে ভাতের সাথে একটু সবজি পাতি খাওয়া, এইভাবে একটু একটু করে চেঞ্জেস আনতে হবে। একদিনে কিন্তু চেঞ্জ হবে না, ওটার চেষ্টা করবেন না। যদি একদিনে করার চেষ্টা করেন, 2 দিন করে কিন্তু থার্ড ডে আপনার ইচ্ছে থাকবে। সো বেবি স্টেপস অ্যান্ড ইউ উইল অ্যাচিভ সাকসেস।
অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বোঝানোর জন্য। যা যা প্রশ্ন ছিল ওই প্রশ্নগুলিকে এত সুন্দর করে আপনি বুঝিয়ে দিলেন। আমরা বাঙালিরা ভীষণ খাদ্যরসিক, আর সেই জিভটাকে সামলে রাখতে হবে। যোগ করতে হলে অনেক কিছু কন্ট্রোল করতে হবে, আর সেই কন্ট্রোলিং পাওয়ারটাও কিন্তু যোগ থেকে আসে। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে। আপনি কলকাতায় নিজের ঘরে বসে এত ব্যস্ততার মধ্যেও আমাদের এতটা টাইম দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের যে অনুষ্ঠানটা আমরা কিন্তু এটার জন্যই করা, যে আমাদের যারা আছেন, যারা ভিউয়ার্সরা এখন আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন, প্রত্যেকের জন্য, যারা দেখছেন না তাদের জন্য আপনারা এই বার্তাটা পৌঁছে দেবেন, যাতে করে আপনারা প্রত্যেকে সুস্থ থাকেন, সবল থাকেন। সেই প্রচেষ্টাই কিন্তু নিউজ নাওর তরফ থেকে একটু করা আপনাদের জন্য। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিউজ নাওর পর্দায় চোখ রাখবেন।